সিনিয়র মন্ত্রী তারা যে ভাষায় কথা বলছে এটি কিন্তু কোনো সুস্থ মস্তিষ্ক প্রসূত চিন্তার ভাষা নয়, এগুলি কিন্তু খুব মানে একটা নিগোসিয়েশনের ভাষা নয়, অথবা তারা বুঝে অথবা না বুঝে হোক তারা যে ভাষায় কথা বলছেন তারা সংকটকে আরো ঘনীভূত করছেন। এবং এতে করে তিনি বলেছেন যে মানুষ, জাতিসংঘ মহাসচিব যেটা বলেছেন, জাতিসংঘের অবস্থান সমান, একই অবস্থানে রয়েছে, মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সে তার মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, সে যে মতেই হোক, যে সাইটেরই হোক, যে দলেরই হোক, সে যাতে তার মতামতকে ব্যক্ত করতে পারে। তাহলে মুশফিক ভাই, যে ইসরায়েলের যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের মনোযোগ শুধু ইসরায়েলের দিকে চলে গেছে বা চলে যাচ্ছে, এমন তো ভাবার কোনো সুযোগ নাই বা এমন তো কোনো বিষয়ও নাই, কারণ আমেরিকা তো দেখবেন যে একই সঙ্গে কিন্তু এটি দুটি যুদ্ধ চলছে। একটি কিন্তু তাই বলে কি ইউক্রেনের ফোকাস নষ্ট হয়েছে? হয়নি। ইউক্রেনের যুদ্ধ কিন্তু ঠিকই চলছে এবং যুক্তরাষ্ট্র সেখানকার বলা চলে পার্টনার, এই যুদ্ধের অংশীদার, ইউক্রেনকে যেভাবে সাপোর্ট করছে। একইভাবে যুক্তরাষ্ট্র হামাসরা যখন আক্রমণ করলো সিরিয়াতে, ইসরায়েলে, আমি দুঃখিত, ইসরায়েলে যখন আক্রমণ করলো তখন তার যে রিয়াকশন আমরা যুক্তরাষ্ট্রকে দেখেছি, সাথে সাথে সেক্রেটারি ব্লিংকন এখনো মধ্যপ্রাচ্যে রয়েছেন। আপনি খেয়াল করবেন গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্টেট ডিপার্টমেন্টে কোনো ব্রিফিং নাই, অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, যার কারণে হয়তো আপনারা আমার সঙ্গে কথোপকথনতে দেখতে পাচ্ছেন না। হোয়াইট হাউসের ব্রিফিং আছে, কিন্তু হোয়াইট হাউসে অনেক সময় ট্রাভেলিং এ থাকলে প্রেসিডেন্ট তখন এয়ারফোর্স ওয়ানে গ্যাগল করা হয়, অর্থাৎ এয়ারফোর্স ওয়ানে যারা সাংবাদিক তারা পুলে থাকেন তাদের প্রেস সেক্রেটারি বলেন তো। এবং হোয়াইট হাউসের ব্রিফিং এ বাংলাদেশ ন্যাচারালি বাংলাদেশ প্রায়োরিটি ভুক্ত নয়, যেটি স্টেট ডিপার্টমেন্টে অনেক সময় হোয়াইট হাউস বলে তুমি স্টেট ডিপার্টমেন্টে কথা বলো, আমরা স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছি তারা এই বিষয়ে কথা বলবে। সুতরাং হোয়াইট হাউস তারা ডোমেস্টিক ইস্যুগুলোতে মোর ফোকাস, মানে অভ্যন্তরীণ বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের। এবং আপনি জানেন যুক্তরাষ্ট্রের নানা ধরনের সংকট চলছে করছেন, তাদের জন্য, তাদের বোঝার সুবিধার জন্য আমরা ছোট আলোচনা করার চেষ্টা করি। তো দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে ইসরায়েল ফিলিস্তিন সংকট শুরু হওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যে আমেরিকার এখন আর বাংলাদেশের বিষয়ে কোনো মন নাই, আমেরিকা এখন ব্যস্ত ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, সো বাংলাদেশ তার মতো করেই হবে, আমেরিকান পলিসিতে পরিবর্তন আসছে বা আমেরিকা এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। এই বিষয়টি সহ সার্বিক অন্যান্য পরিস্থিতি নিয়ে, ঘটনা প্রবাহ নিয়ে আমরা একটু কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, জাস্ট নিউজ বিডির সম্পাদক, সাউথ এশিয়ান পার্সপেক্টিভের নির্বাহী সম্পাদক, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট জনাব মুশফিকুল ফজল আনসারী। মুশফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর কনক সারওয়ার। ওয়ালাইকুম আসসালাম। মুশফিক ভাই, আজকের বিষয়ে ঢোকার আগে দর্শক, মুশফিক এই মুহূর্তে একটু আগে অ্যাকচুয়ালি জাতিসংঘের একটি ব্রিফিং শেষ করে এসেছেন। আমরা সর্বশেষ এই ব্রিফিংটা নিয়ে আমরা শুরু করতে চাই। Can you hear me, Stephen? I can hear you. I can hear you. Yeah, thank you. Thank you. Very quick question. European Union and United States expressed their dissatisfaction on Bangladesh electoral environment, and the EU already declared that they will not observe the upcoming election in Bangladesh. And US pre-election assessment team urged for dialogue between the ruling party and opposition. Current regime attacking on opposition by all means, according to Voice of America English Service report. Mushfiq, sorry, what is the question you want to ask me? Yeah, my question is, we have the US position, European Union position. So what is the UN latest position on Bangladesh in this current oppressed situation? Our position has now changed, that we want to see free and fair elections in Bangladesh in a climate where people can speak out without fear of retribution from whichever side they speak out. And also, just to point out that the UN is not in the business of observing elections unless it receives a mandate. জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। অর্থাৎ ইউএন এর অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, আপনি খুব মাত্র, আমি এই জায়গা থেকেই বসে আমি জাতিসংঘের ব্রিফিং এ ছিলাম, সেই জায়গায় আপনাকে ঢুকতে হলো। এবং সেক্রেটারি, যদিও আপনি জানেন যে প্যালেস্টাইন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে দুনিয়ার জুড়ে ফোকাসটা এখন
ইসরায়েলের দিকে বা প্যালেস্টাইনের দিকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, আপনি যদি ব্রিফিং গুলো খেয়াল করবেন দেখবেন ব্রিফিং জুড়েই এই সমস্ত প্রশ্ন আছে। তো বাংলাদেশের বিষয়ে আমি যেহেতু জাতিসংঘে ওয়েব ভার্চুয়ালি সুযোগ আছে প্রেস কনফারেন্সে যারা পার্মানেন্ট করেসপন্ডেন্ট তাদের জন্য, তো সেই সুযোগটা আমি মাঝে মধ্যে নিয়ে থাকি যেহেতু আমি ওয়াশিংটনে থাকি। তো আমি এটা জানার কথা ছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলছে তারা ইলেকশন অবজারভার পাঠাবে না। যুক্তরাষ্ট্রের যে আপনি দেখেছেন সাম্প্রতিক যে তারা যে রিপোর্ট প্রকাশ করেছে আইআরআই এবং এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট আর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, দুইটি প্রধান দলের যে দুই থিঙ্ক ট্যাঙ্ক বলা চলে, তারা বিভিন্ন দেশে শুধু বাংলাদেশে নয় গণতন্ত্র নির্বাচন এসব নিয়ে তারা কাজ করেন, মুক্তমত দিয়ে কাজ করেন। তো তারা বাংলাদেশে একটি শক্তিশালী টিম, তারা কিন্তু সবাই কেউ কিন্তু সরকারের যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যুক্ত নয়, তারা সিভিল সোসাইটি এবং খুব ভাইব্রেন্ট এখানকার তাদের অবস্থান, তারা এই সমন্বয়ে তারা এই টিমটি করেছেন। তারা বাংলাদেশে তাদের পরিস্থিতি অবজার্ভ করেছেন, তারা তাদের ভাষায় তারা বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে অলরেডি, আমি সেদিকে পরে আসছি। তো আমরা জানি যুক্তরাষ্ট্রের অবস্থান যে তারা বলছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনও বলছে, আপনি দেখবেন যে আজকেই আপনি খবরের কাগজগুলোতে আছে যে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন অর্থাৎ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি বাংলাদেশ সফর করছেন এবং তিনি ফরেন সেক্রেটারির সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন এবং ফরেন সেক্রেটারির সঙ্গে মহাপরিচালক ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এদিকে অ্যাম্বাসেডর পিটার হ্যাশ ছিলেন। তো তারা তাদের অবস্থান এটি তারা বারবার বলছেন যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড় রয়েছে, বাংলাদেশের মানুষ তাদের যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে ফেরত আসে। এখানে কিন্তু ছবি এবং যেই তারা টুইট করেছে, তারা যুক্তরাষ্ট্রের যে ফেসবুক সেখান থেকে তারা সেটি এই যুক্তরাষ্ট্রের সহকারী উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠকটি তারা জানিয়েছেন তারা ফেসবুকের মাধ্যমে, এবং সেখানে কয়েকটি ছবি তারা পোস্ট করেছে এবং ছবির ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আলোচনা হচ্ছে। যদিও তারা এটা জানেন, আমরা সকলেই জানি যে বৈঠকের কোনো পক্ষই বৈঠকের সব অংশই তারা পাবলিক করেন না, যেটুকু মিডিয়াকে খুব ফর্মাল কিছু অংশ তারা পাবলিক করেন, কিন্তু সেখানে নানা ধরনের আলাপ আলোচনা আছে, তালিকা হস্তান্তরের বিষয় আছে। ছবিগুলো তারা কোথায় কোথায় পোস্ট করেছেন, কোন সাইটে? তারা ইউএস এমবাসি ঢাকা ফেসবুক পেজে। তো যেটি তো ইউএস এর আপনি যেটি দিয়ে শুরু করলেন তারা, আমি সেটিতে আসছি এবং তারা ক্লিয়ার করেছেন। এবং এই অবস্থার মধ্যে আপনি হয়তো কেউ হয়তো বলতে পারেন যে যুক্তরাষ্ট্র এখন মনোনিবেশ করছে যথাযথই যে হামাস যে অ্যাটাক করেছে ইসরায়েলে এবং ইসরায়েল যে পাল্টা আঘাত করে যে মানুষদেরকে যেভাবে হতাহতের শিকার হচ্ছেন নিরপরাধ মানুষ, যেটি হামাস করেছে, কিন্তু তার পক্ষান্তরে একটি আপনি হামাসের এই প্রতিবাদ স্বরূপ তারা যেটি করছেন অথবা তাদের রিয়াকশন যে দেখাচ্ছেন, যেভাবে মানবতার যে বিপর্যয় হচ্ছে এবং গাজাকে তারা যেভাবে দখল নিতে চাইছেন, তো সেটিও কিন্তু একটা নিন্দার বিষয়। এবং প্রেসিডেন্ট বাইডেন গতকালকেও বলেছেন, এই প্রসঙ্গে বলে রাখি, তিনি বলেছেন যে গাজার যে গাজাকে নিয়ন্ত্রণ নেওয়া, গাজাকে দখল করা এটি খুব ভুল সিদ্ধান্ত হবে বলে তিনি ওয়ার্ন করেছেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে। তো এটি একটি অন্য আলোচনা, বাট বলে রাখি যে এই অবস্থার মধ্যে আছে। কিন্তু মনে করতে পারেন কেউ যে যুক্তরাষ্ট্র বোধহয় সব ফোকাসটাই সেদিকেই নিবদ্ধ অথবা সেদিকেই, কাজেই বাংলাদেশের দিকে খুব একটা তারা ওয়াকিফাল নয় অথবা বাংলাদেশের দিকে তারা মনোনিবেশ করছেন না। এই ধারণাটা ভুল, একটি ভ্রান্ত ধারণা। বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র চলে না। বাংলাদেশে যেমন এক কেন্দ্রিক ওয়ান ম্যান শো, শেখ হাসিনা যেটা বলবে তার কথাই আইন, তার কথাই বাণী, তার কথাই সুমিষ্ট অথবা গালাগালি দুটি। তো এখানে কিন্তু তা নয়, এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ট্রান্সপারেন্সি, তাদের জব ডেসক্রিপশন, তাদের জব সবই পরিষ্কার। আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে হয়তো পাবেন ইউএস এমবাসি। এই যে জি আপনি পরের এইটি একটি ছবি, আরেকটি ছবি নিয়ে যেটি খুব আলোচনা হচ্ছে, এই যে আপনি সেকেন্ড ছবিটা যদি দেন, ফরেন সেক্রেটারি হাতে কিছু কাগজ আছে এবং সেটি নিয়ে আপনি যদি দেখেন সকলের মধ্যে এক ধরনের মানে উদ্বেগ, উৎকণ্ঠা সম্বলিত হাসি আর কি যেটাকে বলে। আবার আমাদের অ্যাম্বাসেডর পিটার হ্যাশ, আমাদের এই কারণে বললাম যেহেতু আমরা যুক্তরাষ্ট্র থেকে কথা বলছি, তিনি হেসে হেসে বিদায় নিচ্ছেন, ওটা মুচকি হাসি।
তো যাই হোক, এইগুলি আমি কিন্তু জানি না যে এই তালিকার এই কাগজগুলোর মধ্যে কি আছে। আমরা জাস্ট অ্যানালিসিস করছি যে কি হ্যান্ডেল করা হচ্ছে, কিন্তু আমরা তো একটু জানি, খোঁজ খবর রাখি যে এই ভিজিটের হঠাৎ করে এই ভিজিটের তারতম্যটা কি। এটা প্রথমত এটা হঠাৎ ভিজিট নয়, এটা আগের রুটিন ভিজিটেরই অংশ। এটা নির্ধারণ করা হয়েছে ঠিক এই সময়টাতেই তিনি সফর করবেন আফরিন আক্তার, এবং তিনি বাংলাদেশের ডোনাল্ডোর পরেই তিনি বাংলাদেশ বিষয়ে দেখভাল করেন। শুধু বাংলাদেশ নয়, আরো 3-4টি পোর্টফোলিও তার মধ্যে আছে। তো এটি তারা কাউন্টার পার্ট হিসেবে তারা ফরেন সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন। এখানে কিন্তু সরকারের প্রতিনিধি হিসেবে সচিব অর্থাৎ ব্যুরোক্রেট, এখানে কোনো আমার মনে হয় না পররাষ্ট্র মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী আওয়ামী লীগের, তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে, যেটি অফিসিয়াল বৈঠক হিসেবে আমরা দেখেছি। তো সেখানে তিনি পরিষ্কার করেছেন, যেটা এমবাসির এই বার্তাতে বলা হয়েছে, যে দুই দেশের সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন, এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে তারা কথা বলেছেন, বাংলাদেশের মানুষরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সুতরাং এখান থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান বিন্দুমাত্র টলেনি। কোনো যেটি হোক, বহির্বিশ্বের অবস্থা অথবা আন্তর্জাতিক ফোকাস, এটি তাদের অবস্থান খুব ক্লিয়ার। আজকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাস্ট মাত্র কয়েক মিনিট আগে তাকেও জিজ্ঞেস করছিলাম যে এই অবস্থায় প্রথমত হলো যুক্তরাষ্ট্রের অবস্থান আমরা জানি, ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থান জানি, তারা বলছে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না, তাহলে ইউএন এর সর্বশেষ অবস্থা কি? কারণ আমরা দেখছি সরকার কিন্তু তার মতো করেই তার আগাচ্ছে। মানে সরকারের মধ্যে যদিও ভিতরে অনেক ধরনের নার্ভাসনেস কাজ করছে প্রশাসনের মধ্যে বা বিভিন্ন কাজে, আমরা মেশিনারিজের মধ্যে, কিন্তু সরকারের যারা কর্তা ব্যক্তি, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যারা তল্পি বাহক সিনিয়র মন্ত্রী, তারা যে ভাষায় কথা বলছে, এটি কিন্তু কোনো সুস্থ মস্তিষ্ক প্রসূত চিন্তার ভাষা নয়। এগুলি কিন্তু খুব মানে একটা নিগোসিয়েশনের ভাষা নয়, অথবা তারা বুঝে অথবা না বুঝে হোক, তারা যে ভাষায় কথা বলছেন, তারা সংকটকে আরো ঘনীভূত করছেন। এবং এতে করে তিনি বলেছেন যে মানুষ, জাতিসংঘ মহাসচিব যেটা বলেছেন, জাতিসংঘের অবস্থান সমান, একই অবস্থানে রয়েছে, মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সে তার মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, সে যে মতেই হোক, যে সাইটেরই হোক, যে দলেরই হোক, সে যাতে তার মতামতকে ব্যক্ত করতে পারে। তাহলে মুশফিক ভাই, যে ইসরায়েলের যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের মনোযোগ শুধু ইসরায়েলের দিকে চলে গেছে বা চলে যাচ্ছে, এমন তো ভাবার কোনো সুযোগ নাই বা এমন তো কোনো বিষয়ও নাই, কারণ আমেরিকা তো দেখবেন যে একই সঙ্গে কিন্তু এটি দুটি যুদ্ধ চলছে। একটি কিন্তু তাই বলে কি ইউক্রেনের ফোকাস নষ্ট হয়েছে? হয়নি। ইউক্রেনের যুদ্ধ কিন্তু ঠিকই চলছে এবং যুক্তরাষ্ট্র সেখানকার বলা চলে পার্টনার, এই যুদ্ধের অংশীদার, ইউক্রেনকে যেভাবে সাপোর্ট করছে। একইভাবে যুক্তরাষ্ট্র হামাসরা যখন আক্রমণ করলো সিরিয়াতে, ইসরায়েলে, আমি দুঃখিত, ইসরায়েলে যখন আক্রমণ করলো, তখন তার যে রিয়াকশন আমরা যুক্তরাষ্ট্রকে দেখেছি, সাথে সাথে সেক্রেটারি ব্লিংকন এখনো মধ্যপ্রাচ্যে রয়েছেন। আপনি খেয়াল করবেন গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্টেট ডিপার্টমেন্টে কোনো ব্রিফিং নাই, অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, যার কারণে হয়তো আপনারা আমার সঙ্গে কথোপকথনতে দেখতে পাচ্ছেন না। হোয়াইট হাউসের ব্রিফিং আছে, কিন্তু হোয়াইট হাউসে অনেক সময় ট্রাভেলিং এ থাকলে প্রেসিডেন্ট তখন এয়ারফোর্স ওয়ানে গ্যাগল করা হয়, তো এয়ারফোর্স ওয়ানে যারা সাংবাদিক তারা পুলে থাকেন, তাদের প্রেস সেক্রেটারি বলেন। তো এবং হোয়াইট হাউসের ব্রিফিং এ বাংলাদেশ ন্যাচারালি, বাংলাদেশ প্রায়োরিটি ভুক্ত নয়, যেটি স্টেট ডিপার্টমেন্টে অনেক সময় হোয়াইট হাউস বলে তুমি স্টেট ডিপার্টমেন্টে কথা বলো, আমরা স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা এই বিষয়ে কথা বলবে। সুতরাং হোয়াইট হাউস তারা ডোমেস্টিক ইস্যুগুলোতে মোর ফোকাস, মানে অভ্যন্তরীণ বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের। এবং আপনি জানেন যুক্তরাষ্ট্রের নানা ধরনের সংকট চলছে, এখানে তারা ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনা, তারা স্পিকারকে বের করে দিয়েছে, তাদের দলের লোকেরা, তারা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। আজকে প্রায় 4-5 দিন হলো, এক সপ্তাহের মতো তারা স্পিকার নির্ধারণ করতে পারছে না, অর্থাৎ রিপাবলিকান পার্টি, যেহেতু রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ এই কংগ্রেস, যেমন সিনেটে যেরকম ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ, তো সেখানে তারা স্পিকার নির্ধারণ করতে পারছে না, তাদের অনেকগুলো জিনিস তাদের পেন্ডিং হয়েছে। সুতরাং ডোমেস্টিক ইস্যুগুলো, এর মধ্যে একটি ইসরায়েলের যে যুদ্ধটি এসছে সেটি নিয়ে তারা ফোকাস করছে। কিন্তু মানে কোনো সংস্থা, কোনো অধিদপ্তর তাদের কাজের কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করে না। এটা বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হইতে পারে, তাদের এই মানসিকতা থাকে। ওবায়দুল কাদেরের এই মানসিকতা হতে পারে যে ওই যে কে আমাদের বলি না, আমরা প্রায় আলোচনা করি যে আপনার ঘরে আগুন লেগেছে, এই আগুনের মধ্যে কেউ কেউ আলু পোড়া দিয়ে খেতে চাচ্ছে, যে এই আগুনটার মধ্যে আলুটা ইউজ করা যেতে পারে, সেখানে আলুটা, যে শেখ হাসিনার মনোবৃত্তি হতে পারে। সেই জন্য তারা অ্যাটাকিং রোলে চলে গিয়েছে, অ্যাটাকিং মোডে চলে গিয়েছে, যেভাবে তারা
নেতাকর্মীদেরকে খুব তড়িৎ মামলা দিচ্ছে, না সরি, খুব তড়িৎ তার ভার্ডিক্ট দিচ্ছে, অর্থাৎ জাজমেন্ট দিচ্ছে যেন তেন ভাবে, যার যে মূল প্রতিপক্ষ তাদেরকে, এবং দিনের পর দিন তারা যেভাবে গ্রেফতার করছে। সেখানে দেখলাম এবং আপনি যদি দেখেন যে আজকে মানব জীবনের প্রধান শিরোনাম ওবায়দুল কাদের বলছেন যে ঢাকা অবরোধ করতে হলে শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে, অর্থাৎ তারা শাপলা চত্বরে করুণ পরিণতি ঘটিয়েছে। তাহলে আদিলুর রহমান যে রিপোর্ট দিয়েছে এবং অন্যান্য সংস্থা যে রিপোর্ট দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলো, এবং আমরাও জানি তারা কিভাবে সেখানে রক্তের হুলি খেলায় মত্ত হয়েছিল এই শাপলা চত্বরে। সুতরাং এটি ওবায়দুল কাদের এইটাকে এভিডেন্স হিসেবে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটাই যথেষ্ট, তার এই বক্তব্যটি। এবং তারা যে ভাষায় তারা কথা বলছে, কারণ তাদের কিছু কিছু মানুষ তারা জানে তাদের ভবিষ্যৎ কি, কিন্তু মানুষ যখন, এটা একটা টেন্ডেন্সি আছে, কেউ কেউ মনে করে আমি যেহেতু গর্তের মধ্যে পড়ে গিয়েছি আরো 2-4 জনকে নিয়ে গর্তের মধ্যে পড়ি। তো ওবায়দুল কাদেরের ডেস্টিনি জানা, কিন্তু অন্যরা এই যেমন যাদেরকে তারা প্লট দিয়ে কিনতে চাইছে, দেখলাম যে 27 জন সচিব না কতজন সচিবকে তারা প্লট দিচ্ছে, 267 জন অফিসারদেরকে তারা মানে খুব বিলাসবহুল গাড়ি দিচ্ছে। কিন্তু এই বিলাসবহুল গাড়ি সে তো 2-3 মাস চালাবে হয়তো, কারণ এরপরে তো তাকে উজ্জ্ব করে ফেলবে, তাকে নিয়ে যাবে। তো তারা এটা তো বুঝছে। এবং এই যে সচিব, তাদের ছেলে মেয়েরা তো বিদেশে পড়ে, শুধু যুক্তরাষ্ট্র না, ইউরোপীয় ভুক্ত দেশগুলোতে, ওয়েস্টে আমি বলছি, পশ্চিমা দেশগুলোতে। তাহলে তো তারা তো নিশ্চয়ই তাদের ছেলে মেয়েদেরকে চীনে পড়াচ্ছে না, অথবা রাশিয়ায় অথবা বেলারুশে পড়াচ্ছে না, তারা এই সমস্ত দেশেই পড়াচ্ছে। সুতরাং এই প্লট বা এই টাকা সম্পত্তি আপনি তো দেখেছেন, 2-3টা জিনিস তো পাবলিক হয়েছেই, সরকারের লোকেরাই পাবলিক করেছে। এই যে সাবেক খাদ্য সচিব, তার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তারপরে আরো এগুলি তো লাইনে আছে, এবং প্রধানমন্ত্রীর পুত্র, সেটি তো ভিয়েনা কনভেনশনের কারণে হয়তো একটু পেছনে আছে, বাট সামনের সারিতে চলে আসবে খুব দ্রুত। যে তাদের যে, এবং শেখ হাসিনা তো নিজেই পাবলিক করেছেন যে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা তিনি নিজেই ইন্ডিকেট করেছেন, এবং তাকে যে রেস্ট্রিক্টেড চলাফেরার কথা তিনিই বলেছেন, নিষেধাজ্ঞা দিবে তিনিই বলেছেন। সুতরাং সেগুলো যখন পাবলিক হবে, সকলেই জানে, খবর সবার কাছেই আছে, মানুষ এত বোকা না, মানুষ খুব ভালোভাবেই জানে, এবং যারা এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখেন তারাও জানেন। এবং এই বিষয়গুলোতে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা চাইছে এই ক্ষতিটা যাতে সমগ্র দেশবাসী এই ক্ষতিগ্রস্ত হয়, সমগ্র মানুষকে। কারণ আমি দেখেছি শেখ হাসিনার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে সবাইকে সে কষ্ট দিতে চায়, যে না হলে বলে আমি সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আর এটা কি টুঙ্গিপাড়ার তালুক নাকি যে আমি সব বন্ধ করে বসে থাকবো? আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি তুমি লোডশেডিং দিবে যাতে তারা কষ্ট পায়, মাঝে মধ্যে কষ্টটা বুঝতে পারে। মানে কি ধরনের বর্বর, শুধু বর্বর না, খুবই আনফর্চুনেটলি, এই শব্দগুলো আমি ব্যবহার করতে চাই না, কিন্তু আনফর্চুনেটলি বলতে হচ্ছে, শুধু বর্বরও নয়, বর্বরই নয়, দেশের চিফ এক্সিকিউটিভের আসনে যিনি বসা, এবং মূর্খও বটে, মানে কোনো হিতাহিত জ্ঞান যার নাই, এমন একজন মানুষকে আনফর্চুনেটলি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি বসে আছেন, যার মধ্যে কোনো মানে প্রতিহিংসা, কেবলই প্রতিহিংসা, যার মধ্যে মানুষের প্রতি যে এমপ্যাথি বলে যে শব্দ আছে, যে সহানুভূতি, এটি মানে কেবলমাত্র কিছু তার পলিটিক্যাল বক্তব্যের মধ্যে তারা নিহিত, কিন্তু বাই ডিসিশন এবং মেন্টালিটি হচ্ছে আমি মানুষকে কষ্ট দিব, এবং বিশ্বাস না করার যে প্রবণতা, দলের মানুষদেরকেও বিশ্বাস করে না। এরা ওবায়দুল কাদের টাদের এগুলো এত কথা কেন বলে? যে তারা প্রতিদিন বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয়, যে না আমি আজকে আপা এটা বলেছি, আমি কিন্তু আপনার পক্ষে আছি, দেখেছেন তো, এগুলি বলে বলে তাদেরকে প্রতিনিয়ত তাদের। তবে মুশফিক ভাই, এই মুহূর্তে আওয়ামী লীগের একটা মূল টার্গেট হচ্ছে, তারা মুখে যাই বলুক, মূল টার্গেট হচ্ছে তাদের জনগণ, তাদের সমর্থক, প্রশাসন, পুলিশ, আর্মি, এদেরকে একটা ধারণা দেয়া যে আমেরিকা আসলে আমাদের পক্ষে আছে, আমেরিকা এখন ব্যস্ত হয়ে গেছে, আমেরিকা এখন এগুলো নিয়ে মাথা ঘামাবে না। এবং আপনি জানেন যে 4-5 জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই মুহূর্তে ভারত অবস্থান করছে, এবং তারা পাশাপাশি এটিও দেখাতে চায় যে ভারত আমাদেরকে এখনো সমর্থনে রেখেছে। এবং এই যে এই মুহূর্তে অবস্থান করছেন আমির হোসেন আমু, স্পিকার শিরিন শারমিন সহ আরো কয়েকজন, ওবায়দুল কাদের যোগ দেওয়ার কথা 2-1 দিনের মধ্যে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ এখনো তারা ভারতের কাছে ধর্ণা দিচ্ছে। প্রথমত হচ্ছে এগুলো হচ্ছে রাজনৈতিক দেউলিয়াপনা। মানে একটা মানুষ, একটা দল, একটা সরকার কতটুকু দেউলিয়া হলে পরে তারা বলে যে ভারত থাকলে আমরা থাকবো, ভারত আমাদেরকে রাখবে, তলে তলে সব হয়ে গিয়েছে। এগুলি হলো চরম দেউলিয়াপনা। মানে এগুলা কখন বলে? যখন তাদের কোনো ধরনের কোনো এভিনিউ আর কাজ করে না, কোনো ধরনের, যখন তারা অস্তিত্ব সংকটে পড়ে। এটা বাংলাদেশ দিয়ে নয়, পৃথিবীর সব স্বৈরাচাররাই। আপনি দেখবেন, আপনার খুব মনে পড়ে, ইরাকের এক তথ্যমন্ত্রী ছিলেন সাহাফ, তার নাম।
আপনার মনে আছে নিশ্চয়ই। তিনি প্রতিদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস কনফারেন্স করতেন যখন ইরাক আক্রমণ করা হলো, এবং বলতো যে আমার এই হোটেলের আমরা সব শেষ করে দিয়েছি, আজকে এতগুলা স্কার্ট ক্ষেপণাস্ত্র, আমি দুঃখিত যদি শব্দটা ঠিক মতো উচ্চারণ না করতে পারি, নিক্ষেপ করেছি, এতগুলো মিসাইল নিক্ষেপ করেছি, বোমার আঘাতে আমেরিকা একদম বিপর্যস্ত। কিন্তু সে যখন এই কথাগুলি বলছে তখন তার হোটেলের পিছনে কিন্তু আমেরিকান সৈন্যরা তাক করে আছে, এবং পরবর্তীতে সেই হোটেলেই সে মারা গিয়েছে। তো এই ধরনের, যেটা ওই যে বাগদাদ বব নামে পরিচিত, বাগদাদ হ্যাঁ, ওই যে সাহাফ ছিল তার নাম, ইরাকের তথ্যমন্ত্রী। তো এই ধরনের কথাবার্তা তখনই বলে যখন তাদের কোনো এক্সিস্টেন্স থাকে না, কোনো পরিত্রাণের কোনো উপায় থাকে না। তবে একটা কথা খুব পরিষ্কার ভাষায় বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, পলিটিক্যাল পার্টিকে বুঝতে হবে, যেটা বারবার বলা হয় যে এটি কিন্তু বাংলাদেশের মানুষেরই এই দাবির প্রতি, এটা বাংলাদেশের মানুষের সমস্যা, বাংলাদেশের মানুষের এইটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা বাংলাদেশের মানুষকে বাস্তবায়ন করতে হবে। আপনি দেখবেন রিপোর্টে স্টেট ডিপার্টমেন্ট, এই হিউম্যান ইলেকটোরাল যে প্রি অ্যাসেসমেন্ট টিম যে বাংলাদেশে গেল, আইআরআই এবং এনডিআর যে টিম, তারাও কিন্তু এই রিপোর্টে পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশের মানুষকে তাদেরই ঠিক করতে হবে যে তারা কোন দিকে ধাবিত হবে, তাদের ভোটাধিকার, তাদের গণতন্ত্র। এবং অ্যাম্বাসেডর পিটার হাস ঢাকায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব সম্ভবত সিজিএস এর কনফারেন্সে। তিনি বলেছেন বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে তারা কোন পথে থাকবে, তারা গণতন্ত্রের পথে থাকবে না স্বৈরতন্ত্রের পথে থাকবে, একতন্ত্রের পথে থাকবে, অথবা কর্তৃত্ববাদ, যেটাই বলা হোক, তার কার পথে থাকবে, এটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমাদের যে আবেগ, অনুভূতি, আমাদের যে ক্ষোভ, যন্ত্রণা, এগুলি প্রকাশ করার মাধ্যম হচ্ছে বাংলাদেশের রাজপথ, বাংলাদেশ। সুতরাং সেটিকে করতে হবে, সেটিকে আপনার সোশ্যাল মিডিয়া, এগুলি ভালো, এগুলি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলি আছে সেগুলিতে আমরা আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাই, কিন্তু সেটি করতে হবে। আপনি দেখেন